নমস্কার, a very good day to all of you. পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকলকে স্বাগত জানাই। আমি ডক্টর স্বাগতা বসাক, গভর্নমেন্ট স্পন্সার্ড মাল্টিপারপাস স্কুল বয়েজ টাকি হাউসের প্রধান শিক্ষিকা। আজ আমি জীবন বিজ্ঞানের নবম শ্রেণীর ভাবমূল জৈবনিক প্রক্রিয়ার উপভাবমূল রেচন নিয়ে কিছু আলোচনা করব। তাহলে আমরা সরাসরি চলে যাই আমাদের পড়াশোনায়। রেচনের সম্বন্ধে আমরা যদি ধারণা তৈরি করতে চাই, আমরা জানি যে আমাদের দেহে নানান রকম জৈবিক প্রক্রিয়া চলতে থাকে। আমাদের শরীরে পুষ্টি, শ্বসন, বৃদ্ধি, নানান রকম যে প্রক্রিয়াগুলি চলছে, তার জন্য যে কোষে বিপাকজাত দূষিত পদার্থ তৈরি হচ্ছে, সেইগুলি উদ্ভিদে যেমন অদ্রাব্য কেলাস বা কোলয়েড রূপে জমা থাকতে পারে, আবার অন্যরকমভাবেও তারা দেহ থেকে ওটা ত্যাগ করতে পারে। প্রাণীদের ক্ষেত্রে আমরা যদি এই বিপাকজাত বস্তু জমিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাবে, তাই আমাদের সেগুলো দেহ থেকে ত্যাগ করতে হবে। এই যে বিপাকজাত বস্তুগুলি, বিশেষ করে নাইট্রোজেনজাত যে বিপাকজাত বস্তু, সেগুলো আমাদের দেহ থেকে যে ত্যাগ করার পদ্ধতি, তাকেই আমরা রেচন বলছি। আমাদের প্রাণ প্রবাহ বজায় রাখার জন্য যে দেহে কোষে অবিরাম যে রেচন ক্রিয়া চলছে, মানে বিপাকজাত বস্তু তৈরি হচ্ছে, সেগুলি দেহ কোষ থেকে নির্গত হচ্ছে, এবং সেইগুলি বিশেষ করে শর্করা বা ফ্যাট থেকে কার্বন ডাইঅক্সাইড, প্রোটিন থেকে আমরা পাই ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া ইত্যাদি। এই সব ক্ষতিকারক যে বস্তু, সেগুলো আমাদের দেহ থেকে দূরীকরণ প্রয়োজন আছে, না হলে আমাদের দেহে সেগুলি নানান রকম বিষক্রিয়া ঘটাতে পারে। তো এই রেচন বস্তুগুলিকে আমরা যে যে পদ্ধতিতে উদ্ভিদ বা প্রাণী দেহ থেকে নির্গত করি, এই টোটাল পদ্ধতিকেই আমরা রেচন প্রক্রিয়া বলে থাকি। তো রেচনের গুরুত্ব কি আমাদের জানতে হবে, যে কেন আমরা রেচন করব। আমি তো বললাম যে বিপাকজাত বস্তুগুলি ক্ষতিকারক হতে পারে, সেগুলি আমাদের দেহ থেকে নির্গত করতে হবে, এবং এই বস্তুগুলি দেহ থেকে, দেহকোষ থেকে নির্গত করার মাধ্যমে তাদের ক্ষতিকারক প্রভাব থেকে আমরা দেহকে রক্ষা করছি, এবং নানান রকমভাবে আমরা দেহকে সুস্থ রাখার চেষ্টা করছি। অতএব যত রকম অঙ্গ আছে দেহে, যত রকম তন্ত্র আছে দেহে, রেচন অঙ্গকে কি আমরা কখনোই ছোট করে দেখতে পারবো না। রেচন অঙ্গ যথেষ্ট গুরুত্বপূর্ণ একটি অঙ্গ এবং তন্ত্র তৈরি করে। আমাদের দেহে যে বিপাকজাত বস্তু আছে, সেইগুলির নানান রকম মৌল রয়েছে, যেগুলো আমরা রেচনের মাধ্যমে দেহ থেকে নির্গত করছি, এবং এই মৌলগুলির যে চক্র পরিবেশে চলছে, সেটি বজায় রাখতে আমরা সাহায্য করছি। এছাড়াও লবণ, দেহের লবণ অতিরিক্ত হয়ে গেলে বা জল অতিরিক্ত হয়ে গেলে আমরা দেহ থেকে সেগুলো নির্গত করে আমরা দেহকে সুস্থ রাখার জন্য এবং জল সাম্য বা লবণের সাম্যতা বজায় রাখার জন্য আমরা রেচনের মাধ্যমে একটা প্রচেষ্টা করে থাকি। এসো আমরা তাহলে পরের স্লাইডে চলে যাই। আমরা এতক্ষণ ধরে বলছিলাম যে হ্যাঁ, রেচন তো উদ্ভিদ দেহেও হয়, প্রাণী দেহে হয়, যে কোনো জীবদেহে রেচন হবে। এটাই তো স্বাভাবিক যে দূষিত পদার্থগুলি আমাদের নির্গত করে দিতে হবে। কিন্তু যদি আমি উদ্ভিদ দেহ এবং প্রাণী দেহের যে রেচন পদ্ধতি, সেইগুলির পার্থক্য দেখি, তাহলে বুঝবো যে উদ্ভিদ দেহে যেহেতু বিপাকীয় ক্রিয়ার হার খুব কম, সেই কারণে দেহে রেচন পদার্থ কম উৎপন্ন হয়। অপরদিকে প্রাণী দেহে বিপাকীয় ক্রিয়ার হার অনেক বেশি। কেন বলো তো?
কারণ উদ্ভিদ তো বেশি চলনে সেরম কিছু দেখায় না, মানে গমন তো হয় না, সামান্য চলন হয়। কিন্তু প্রাণী দেহে নানান রকম চলন গমন, হ্যাঁ, বৃদ্ধিও বেশি, নানান রকম জৈবনিক প্রক্রিয়াগুলি অনেক বেশি জটিল। তাই তাদের দেহে অনেক বিপাক, হারটাও বেশি, এবং সেই কারণে এই বিপাকীয় ক্রিয়ার হারটা বেশি বলেই তাদের দেহে রেচন পদার্থ প্রচুর বেশি পরিমাণে উৎপন্ন হয়। আবার অপরদিকে যদি আমি উদ্ভিদের রেচন দেখি, তাহলে দেখব যে উদ্ভিদের রেচন পদার্থগুলি তুলনামূলকভাবে কম ক্ষতিকারক এবং কম জটিল। কারণ তাদের দেশে বললাম যে রেচন হবে কম, এই কারণে যে বিপাক ক্রিয়াটাও কম। কিন্তু প্রাণীদেহে যেহেতু বিপাক ক্রিয়াটা বেশি হচ্ছে, তার হার বেশি, তাই পদার্থগুলি তুলনামূলকভাবে বেশি ক্ষতিকারক এবং বেশি জটিল। আবার আমরা যদি উদ্ভিদের রেচন পদ্ধতির দিকে তাকাই, তাহলে দেখব বেশিরভাগই এরা উদ্ভিদ দেহের এমন পদ্ধতি রয়েছে যে রেচন বস্তুগুলি তারা তাদের দেহকোষে কিছু না কিছুভাবে কোলয়েড রূপে জমা রাখতে পারে। ওদের নালী পথ রয়েছে, যে পথের মধ্যে রেচন নালীর মধ্যে ওরা জমা রাখতে পারে, যেমন রজন ওরা জমা রাখে। এছাড়াও খেলাস রূপে অনেক সময় ওদের ফল বা নানান রকম অংশে ওরা জমা রাখতে পারে। কিন্তু প্রাণীদের যদি আমরা দেখি, আমাদের শরীরে কিন্তু রেচন পদার্থ সহজে জমা রাখা যায় না। আমাদের রেচন পদার্থগুলো এতটাই আমাদের শরীরের ক্ষতি করতে পারে জমে গেলে, মানুষের বা প্রাণীর, যে কোনো প্রাণীর মৃত্যু হতে পারে অতিরিক্ত মাত্রায় রেচন পদার্থ শরীরে জমে গেলে। তাই এই পদার্থগুলিকে সঞ্চিত রাখা সহজে যায় না, এগুলো দেহ থেকে আমাদের নির্গত করে দিতে হয়। উদ্ভিদের দেহে যেহেতু রেচন সেরকম বেশি প্রয়োজন পড়ে না, তাই ওদের সেরকম নির্দিষ্ট অঙ্গ বা তন্ত্র থাকে না, এবং তার ফলে তারা দেহ থেকে সরাসরি রেচন পদার্থগুলো নির্গত করতে পারে না। নানান রকম পদ্ধতির মাধ্যমে ওরা করে, যেটা আমরা পরে দেখব। কিন্তু প্রাণী দেহে যেহেতু রেচন পদার্থগুলো আমাদের দেহ থেকে যত তাড়াতাড়ি সম্ভব নির্গত করে দিতে হবে, তাই আমাদের প্রাণী দেহে নির্দিষ্ট রেচন অঙ্গ আমরা দেখতে পাচ্ছি, নির্দিষ্ট রেচন অঙ্গ এবং নির্দিষ্ট তন্ত্র থাকছে আমাদের দেহে, যেখান দিয়ে আমরা সরাসরি রেচন পদার্থগুলি বাইরে নির্গত করতে পারছি। আশা করি তোমরা বুঝলে যে উদ্ভিদ রেচনের বৈশিষ্ট্যগুলি কি কি। আমি এখানে পার্থক্য হিসেবে দেখিয়েছি উদ্ভিদ এবং প্রাণী রেচনের বৈশিষ্ট্যগুলি। যদি তোমাদের পরীক্ষায় আসে যে উদ্ভিদের রেচন বৈশিষ্ট্যগুলি কি কি, তোমরা উদ্ভিদের রেচন বৈশিষ্ট্যগুলি লিখে দেবে। যদি প্রাণীর রেচন বৈশিষ্ট্যগুলো জানতে চায়, তাহলে সেটা লিখবে। আর পার্থক্য করতে হলে দুটি পাশাপাশি লিখে বৈশিষ্ট্যগুলি পরপর লিখতে পারবে। ঠিক আছে? এরপরে আমরা যদি উদ্ভিদের রেচন পদ্ধতিতে প্রবেশ করি, দেখো প্রথমেই আমাদের বলতে হবে যে উদ্ভিদ তো সালোক সংশ্লেষ করে যখন, তখন প্রচুর পরিমাণ জল অক্সিজেন নির্গত করে। আবার যখন শ্বসন ক্রিয়া করে, তখন কিন্তু ওরাও কার্বন ডাইঅক্সাইড নির্গত করে প্রাণীদের মতো। অতএব এটা কখনোই ভেবো না যে উদ্ভিদ সবসময় অক্সিজেনই নির্গত করে, না। সালোক সংশ্লেষ করার সময়, বিশেষ করে যখন ওদের লাইট ফেজ চলছে, তখন ওদের অক্সিজেনটা রিলিজড হচ্ছে, কিন্তু সর্বক্ষণ ওরা শ্বসন ক্রিয়া করে তখন ওরা কার্বন ডাইঅক্সাইডও রিলিজ করে। তাহলে দুটি ওদের রেচন পদার্থ হিসেবে আমরা বলতে পারি। সাধারণত ওদের স্টোমাটা বা কিউটিকুলার যে ওপেনিং আছে, হ্যাঁ, বা লেন্টিকুলার যে ওপেনিং আছে, এইগুলি দিয়েই ওরা ওদের রেচন, এই গ্যাসীয় পদার্থগুলি দূরীকরণ করতে পারে। কিন্তু
অনেক সময় ওরা অতিরিক্ত জলও ওদের শরীরে জমে যায়। সেই অতিরিক্ত জল, কারণ জলটা ওরা টানে, তোমরা জৈবনিক প্রক্রিয়া এই চ্যাপ্টারগুলোতেই পড়েছো যে ওরা প্রচুর অ্যাসেন্ট অফ স্যাপ, মানে জল মাটি থেকে টেনে টেনে ওপর দিকে তোলে পাতার দিকে, এবং ওই একটা ট্রান্সপিরেশন পুল থাকে, একটা রুট প্রেশার থাকে, তো জল ওপরে উঠে যায়। এবং সেই জলটা উপরে ওঠার একটা প্রয়োজন আছে, যে টার্জিডিটি থাকার জন্য উদ্ভিদের শরীরটা যাতে টার্জিড কন্ডিশনে থাকে। কিন্তু অতিরিক্ত জল হয়ে গেলে তো আর জল টানবে না, তাই ওই জলটা ওকে বার করে দিতে হবে শরীর থেকে। তো এটা হলো বাষ্পমোচন বা ট্রান্সপিরেশন পদ্ধতিতে উদ্ভিদ কি করে, অনেক সময় এমনকি গাটেশনেও পদ্ধতিতে ওরা ওদের অতিরিক্ত জল দেহ থেকে ওরা নির্গত করে দেয়। এটাও একটা প্রয়োজনীয় ওদের পদক্ষেপ, যাতে ওরা ভবিষ্যতে আরও জল ওপরে টানে এবং শরীরটা ওদের টার্জিড থাকে, সালোক সংশ্লেষে সুবিধা হয়, ইত্যাদি ইত্যাদি। এবারে আমরা আরও জানি যে উদ্ভিদ দেহে প্রচুর লবণও ওরা মাটি থেকে শোষণ করছে, জলের সাথে ওপরে উঠে আসছে, সেটা অ্যাক্টিভ বা প্যাসিভ অ্যাবজর্পশন হতে পারে। এই অতিরিক্ত মাত্রায় যে সলিড ওয়েস্ট বা লবণ যেগুলো জমে যেতে পারে, সেগুলো অনেক সময় পাতা বা ফল বা এইসব জায়গায় ওদের জমে থাকে, এবং সেইগুলো ওরা পত্রমোচন বা ইত্যাদি মাধ্যমে ওরা দেহ থেকে বের করে দিতে পারে। তোমরা জানো সুন্দরী গাছ ওরা কি করে না, ওরা তো লবণাক্ত মৃত্তিকায় সোয়াম্পি ল্যান্ডে জন্মায়, তো ওদের সেই লবণটা ওদের দেহে একটু বেশি পরিমাণেই জল থেকে ভেতরে ঢোকে মাটি থেকে। তো এই যে জলটা সাথে লবণটা বেশি বেশি ঢুকে যাচ্ছে, তো অতিরিক্ত লবণ জমলে তো দেহে ক্ষতি হবে। ওদের পাতায় কি আছে, লবণ গ্রন্থি আছে, যেটির মাধ্যমে ওরা লবণ শোষণ করে জমিয়ে রাখে, এবং যখন পত্রমোচন ঘটে তখন পাতাটা যখন ফেলে দেয় ওরা, তার সাথে ওই অতিরিক্ত লবণটাও দেহ থেকে বেরিয়ে যায়। ঠিক আছে। এছাড়াও ওদের আমরা জানি যে গঁদ, রজন, গাম, রেজিন, এগুলো অনেক সময় ওরা জমিয়ে রাখে, এবং লেন্টিকিউলার বা এরকম বাকল মোচন ইত্যাদির মাধ্যমে অনেক সময় ওদের রজন নালীতেও আমরা রজন পেয়ে যাই। তো এই নানান রকম পদ্ধতিতে ওরা নিজেদের রেচন পদার্থগুলো জমিয়ে রাখে বা নির্গত করে দিতে পারে। তাহলে আমরা যদি সরাসরি যদি উদ্ভিদ রেচনে চলে আসি, তাহলে সেই পদ্ধতিগুলি আমরা যদি দেখি, দেখব যে মূলত আমরা এটাকে 3 ভাগে ভাগ করতে পারি: পত্রমোচন, বাকলমোচন এবং ফলমোচন। আমরা দেখছি এখানে এই উদ্ভিদতে দেখো দেখা যাচ্ছে যে পাতাগুলো কেমন ফেলে দিচ্ছে, দেখতে পাচ্ছ? পাতাগুলো ও ফেলে দিচ্ছে কেন না, দেখো যখন কিছু পর্ণমোচী উদ্ভিদ যারা বছরে একবার পুরো পাতা ফেলে দেয়, যেমন শিমুল, শিরীষ, আমড়া, অশ্বত্থ ইত্যাদি ইত্যাদি, বছরে এরা একবার করে পুরো পাতা, সব পাতা গাছের ফেলে দেয়, এবং সেই পত্রমোচনের মাধ্যমে তাদের দেহের দূষিত পদার্থগুলিও যেগুলো জমিয়ে রেখেছিল পাতায়, সেগুলো তারা দেহ থেকে বের করে দিল। আবার যারা বহুবর্ষজীবী চিরহরিৎ উদ্ভিদ, মানে বছরে সারা বছরই একটা দুটো করে পাতা ফেলে, কিন্তু সব একসাথে ফেলে না, তারাও কিন্তু ওই যে যখন একটা দুটো করে পাতা ফেলে দিচ্ছে, তার সাথে সাথে তাদের রেচন পদার্থগুলি দেহ থেকে নির্গত করছে। এরপরে আমরা বাকল মোচনে চলে আসি। বাকল বলতে গাছের ছাল, এবং যেটি যেমন ধরো অর্জুন গাছ বা পেয়ারা গাছ, তোমরা দেখেই হয়তো দেখেছো যে এখানে এই গাছগুলির কি হয় না, ছাল বা বাকল আস্তে আস্তে অনেক সময় ছিঁড়ে যায়, খসে পড়ে যায়। ওই বাকলের মধ্যে ওদের কি থাকে না, রেচন পদার্থগুলো ওরা জমায়, এবং সেইগুলো ধীরে ধীরে দেহ থেকে ওরা যখন বাকল মোচন করে সেগুলিকেও নিষ্কাশিত করে দেহ থেকে। আর ফল মোচনের ক্ষেত্রে যেমন আমরা দেখেছি যে লেবু, তেঁতুল, আপেল, এই সব গাছের ফলের মধ্যে ওদের দেহের দূষিত পদার্থগুলো জমে থাকে,
এবং সেই দূষিত পদার্থগুলি ওরা যখন ফল মোচন করে তখন সেগুলিকে ওরা দেহ থেকে নিষ্কাশিত করে। আপেলে তোমরা জানো কি থাকে না? আপেলে জানো তো ওদের যে রেচন পদার্থ থাকে সেটাকে আমরা বলি না ম্যালিক অ্যাসিড। এবং ওদের কাছে দেখো ওটা রেচন পদার্থ, কিন্তু আমাদের কাছে ওটা খুবই প্রয়োজনীয় একটি বস্তু। আবার তোমরা সবাই ফুচকা খাও, তেঁতুলের টক দেওয়া ফুচকার জল, সেই তেঁতুলে কি থাকে? তেঁতুলে থাকে টার্টারিক অ্যাসিড। আর লেবু, বাড়িতে রোজ ভাতে একটু লেবু চটকে ডাল দিয়ে তরকারি দিয়ে মেখে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে। তো লেবুর মধ্যে যে টক টক যে জিনিসটা, ওটা হলো সাইট্রিক অ্যাসিড, ওটা ওদের রেচন পদার্থ। ওই রেচন পদার্থ যেগুলি ওদের দেহে ফলে জমে থাকে সেগুলো আমাদের কাছে খুবই উপকারী এবং প্রয়োজনীয় আমাদের খাদ্য। এবং সেগুলি ওরা যখন ফলমোচনের মাধ্যমে নিষ্কাশিত করে দেয় দেহ থেকে, আমরা বা সেগুলোকে গ্রহণ করি। তো গাছ আমাদের কাছে কত উপকারী যে ওদের রেচন পদার্থগুলিও আমাদের কাজে লেগে যায়। তো উদ্ভিদ দেহকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করতে পারি, যেগুলি হলো নাইট্রোজেন বিহীন এবং নাইট্রোজেন যুক্ত। নাইট্রোজেন বিহীন যেমন গঁদ, তরুক্ষীর, রজন, ট্যানিন, এগুলি নাইট্রোজেন বিহীন, মানে এতে সাধারণত নাইট্রোজেন পাবে না। এবং যেমন ট্যানিন, যেমনটা পুরোপুরি কার্বনযুক্ত রেচন পদার্থ ওদের। আর নাইট্রোজেন যুক্ত যে রেচন পদার্থগুলো আছে, যেমন ধরো কুইনাইন, ডাটুরিন, নিকোটিন, রেসারপিন, এগুলিও উদ্ভিদের দেহে কিছু কিছু নির্দিষ্ট উদ্ভিদ দেহে তৈরি হয় রেচন বস্তু হিসেবে। কিন্তু এই নামগুলো দেখে বুঝতে পারছো যে এর মধ্যে অনেকেই তোমরা নাম শুনেছো। হ্যাঁ, কফি, কফি খাও তোমরা, ক্যাফিন আছে ওর মধ্যে। চা, চা অনেকক্ষণ রেখে খেলে দেখবে একটু তেতো লাগে। তো এই তিতকুটে ব্যাপারটা কেন হয় না? ওর মধ্যে একটা তিক্ত বস্তু আছে, মানে তেতোজাত একটা বস্তু আছে, ট্যানিন। ঠিক আছে? আবার বাড়িতে ধূপ ধুনো, ধুনো ব্যবহার করো, হিং, ধুনো আছে, ধুনো, হিং, এগুলোতে কি থাকে? রজন থাকে। তো গঁদ, বই টই তোমরা, তারপরে ক্রাফট ওয়ার্ক করো ক্লাসে বসে, তোমাদের তো আটা যেটা, সেটা তো প্রচুর পরিমাণে আঠা লাগে। তো সেটা আমরা গঁদ, এই নানান রকম প্রয়োজনীয় বস্তুগুলি কিন্তু যেগুলো আমাদের দৈনন্দিন কাজে লাগে খাদ্যরূপে বা নানান রকমভাবে ওষুধ হিসেবে ব্যবহার করি আমরা, এইগুলো কিন্তু ওদের নাইট্রোজেনবিহীন বা নাইট্রোজেনযুক্ত রেচন পদার্থ, উদ্ভিদের রেচন পদার্থ। তো প্রথমেই আমরা আসি যে নাইট্রোজেনবিহীন যে রেচন পদার্থগুলো আমরা দেখছি, তার মধ্যে প্রথমেই আমরা তরুক্ষীর বলবো। দেখো এখানে দেখো গাছের কেমনভাবে গাছটা কাটছে, দাগ দিয়ে দিয়ে কাটছে, প্রথম ছবিটাই দেখতে পাচ্ছ। এখানে আমি আবার দেখাচ্ছি, এখানে দেখো কিভাবে গাছে কাটছে, কাটা কেটে দিচ্ছে, এবং কাটার পরে এখান দিয়ে যে এটা বেরোচ্ছে রসটা, সেটাই কিন্তু তরু ক্ষীর। তরু মানে গাছ, গাছের ক্ষীর, এক প্রকার সাদা রঙের জলের মতো তরল রেচন পদার্থ। এবং এটি সাধারণত রজন, গদ, উপক্ষার প্রভৃতি বস্তুর জলীয় দ্রবণ হয়। তোমার এইটা কোথায় কোথায় তোমরা পেয়ে যাবে না? বট, আকন্দ, পেঁপে, রবার, কাঁঠাল ইত্যাদি গাছের তোমরা এটা পেতে পারো। এই ছবিটাতে তো তোমরা দেখতে পাচ্ছ যে দেখো পেঁপের আঠা, আমরা দেখেছি পেঁপে কাটলেও তোমরা বাড়িতে দেখবে এই আটাটা পাওয়া যায়। এটাকে কি বলে না? পেপাইন। অনেক সময় দেখবে বাড়িতে দিদা, ঠাকুমারা, এমনকি মায়েরাও পেঁপে কাটলে বলে আয় আয় তাড়াতাড়ি একটুখানি এটা চেটে চেটে যা, এটা একটু খেয়ে যা, এই পেঁপের রসটা খেয়ে যা। ওটা কি না? পেপাইন, একটা এনজাইম। এবং এই এনজাইমটা কতটা গুরুত্বপূর্ণ জানো? আমাদের নানান রকম পাচক ক্রিয়া, যেটা পাচন, যেটা আমাদের শরীরে হজম হওয়ার ডাইজেশন যে প্রসেস, সেখানে কিন্তু ওটা খুবই উপকারী, সাহায্য করে এটি। এছাড়া নানান রকমের যেমন ডাইজেস্টিভ ওষুধ তৈরি হয় তাই জন্য ওর থেকে।
এছাড়া প্রসাধনী তৈরি করতে যেমন ধরো লিপস্টিক লাগিয়েছি, এই যে লিপস্টিকের যে স্টিক আটা, আটাটা যেটা ঠোঁটে আমার লিপস্টিকটা অনেকক্ষণ আটকে রাখবে, হ্যাঁ, এই আটা যেটা, এটা খুব ন্যাচারাল প্রসেসে আমরা এইসব তরুক্ষীর থেকে পেয়ে থাকি। তো নানান রকম ওষুধ তৈরি করতে, প্রসাধনী তৈরি করতে, এমনকি এই যে রবার গাছের যে কাটবে এবং যে রবারটা বালতি করে জমা হচ্ছে, তোমরা হয়তো ছোটবেলায় অনেকে ব্যবহার করেছো ন্যাচারাল রাবার কিন্তু এখন খুব এক্সপেন্সিভ। এখন আমরা আর্টিফিশিয়াল রাবার ইউজ করি, কারণ গাছের তো ক্ষতি হয়, অতিরিক্ত রাবার নিষ্কাশন করলে ওদের দেহে বারবার আঘাত করে করে রসটা আমরা বার করছি, ল্যাটেক্সটা। কিন্তু আর্টিফিশিয়াল রাবার আমরা এখন ব্যবহার করি। গাড়ির টায়ার থেকে হাওয়াই চপ্পল, তার ইনসুলেটর, এমনকি তোমার জলরোধক বস্তু, পাইপ, এই সব কিছু কিন্তু রাবার দিয়ে তৈরি হয়। তোমরা যে চারপাশে যা দেখতে পাবে, তোমার পেন্সিল রাবার, যে রাবার মোছার জন্য, বা জুতোর তলায় যে সোল তৈরি হচ্ছে রাবার, সবই এখন আর্টিফিশিয়াল রাবার। কিন্তু আমরা যখন ছোট ছিলাম, আমরা কিন্তু ন্যাচারাল রাবার, মানে এই গাছের রস জমিয়ে, ল্যাটেক্স জমিয়ে, তাকে প্রসেসিং করে, তাকে শেপ দিয়ে আমাদের প্রয়োজনীয় বস্তু তৈরি করে দেওয়া হতো। ঠিক আছে, তো রাবারের অনেক গুরুত্ব তোমরা বুঝলে। এরপরে আমি চলে আসছি পরের রেচন পদার্থ, গঁদ। গঁদ কি না, এটিও এক প্রকার জটিল কার্বোহাইড্রেট জাতীয় কোলয়েড পদার্থ। কোথায় পাবে না, সজিনা, শিরীষ, আমড়া, জিওল, বাবলা ইত্যাদি ইত্যাদি গাছে। তোমরা জানো বাবলা গাছের আঠা, শুনেছো তো? তো এই আটাটা কিন্তু খুবই প্রয়োজনীয়। কেন না, এই আটা দিয়ে আমরা যেমন বই বাঁধাই, কাঠ শিল্পে ব্যবহার করি, এছাড়াও আমরা ছাপার কালি তৈরি করতে কিন্তু আমরা এই আটা ব্যবহার করি। এই দিকের ছবিটাতে তোমরা দেখতে পাবে, দেখো এই গাছগুলো থেকে কিরকম আটার মতো রস বেরিয়ে আসছে, সেইগুলোকেই লোকে সংগ্রহ করে নানান রকম ব্যবহার্য বস্তু তৈরি করে নেয়। ওষুধ, প্রসাধনী ইত্যাদি তৈরি করতেও যেমন লাগে, এছাড়া কাগজ প্রস্তুতিতে ব্যবহার হয় আটা। দেওয়ালে যে চুনকাম করবে, চুনটা যে দেওয়ালে আটকে থাকবে, তার জন্য কিছু মেশাতে হয়, সেই গঁদটাও কিন্তু আমরা এই উদ্ভিদের রেচন পদার্থ সংগ্রহ করে তৈরি করে থাকি। ঠিক আছে, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এরপরে যেটা দেখব সেটা হলো রজন। দেখো, রজন হলো মূলত আমরা শাল গাছের ছাল থেকে বা পাইন গাছের কাণ্ড বা পাতা থেকে আমরা বা রজন নালী, আমি প্রথম থেকেই বলে আসছিলাম, এখান থেকে আমরা সংগ্রহ করতে পারি। ওই একদম বাঁদিকের ছবিটাতে তোমরা দেখতে পাচ্ছ যে কিভাবে এখানে রজন কালেক্ট করা হয়। সেই একই গাছের ছাল কেটে নালীটা অবধি একটা গভীর ক্ষত তৈরি করতে হয়, সেখান থেকে ধীরে ধীরে যে রজনটা বেরিয়ে আসে সেটা এখানে কালেক্ট করে তারপরে সেটির ব্যবহার হয়। দেখো, কাঠ পালিশ করতে কিন্তু আমরা আমরা এই দেখো এখানে দেখাচ্ছি যে কাঠের পালিশ করতে গিয়ে কেমন রজন দিয়ে আমরা বার্নিশ করি। তোমরা জানো কাঠের ফার্নিচারে বার্নিশ করা হয়, তো বার্নিশের এখন অনেক দাম, কারণ এই রজন কিনতে খুবই কষ্টসাধ্য, কারণ রজন সহজে, মানে এখন এত গাছের অভাব পড়ছে, এত গাছ কেটে ফেলা হয়েছে যে রজন কালেকশন করতে গেলে অনেক খরচা এবং অনেক গাছের ক্ষতি হয়ে যায়। তাই রজন এখন আমরা আগেকার দিনের আসবাব দেখতাম সব বার্নিশ করা আসবাব, কিন্তু ইদানিংকালে আমরা দেখি রং করে দেয় বা ওই বার্নিশ লাইক একটা ফিনিশ আনার চেষ্টা করে। হ্যাঁ, বার্নিশের কিন্তু কালেকশন করার জন্য অনেক মানে হ্যাপা পোয়াতে হয়, তাই সেটা থেকে এখন আমরা আস্তে আস্তে সরে যাচ্ছি। এছাড়াও এই যে বার্নিশের কথা বললাম, এছাড়া এটা কঠিন রজন দিয়ে তৈরি হয়। আর গঁদ রজন যেটা, এই গঁদ রজন দেখো এখানে আমরা ধুনো
ধুনো পুজোর সময় হালেই পুজো গেছে, তোমরা অনেকেই ধুনুচি নাচ দেখেছো, ওখানে যে ধুনো দেওয়া হয় সেই ধুনোটা কিন্তু ওটা গঁদ রজন, এবং ওটা গুঁড়ো করে আমরা যদি দিই ওর থেকে একটা স্মোক লাইক জিনিস আস্তে আস্তে বেরিয়ে আসে এবং একটা ভালো গন্ধ চারিদিকে ছড়ায়। এছাড়া একদম যদি আমি ডান দিকে দেখি, হিং, হিং রজন বা অ্যাসাফোটিডা, এইটা কি না, এইটা কিন্তু হিং, তোমরা জানো হিঙের কচুরি কে না খেতে ভালোবাসো, বা নানান রকম রান্নায় ওষুধে কিন্তু হিঙের ব্যবহার আছে, ভেষজ শিল্পেও হিঙের প্রয়োজন পড়ে। এরপরে আমি পরের রেচন পদার্থ অর্থাৎ ট্যানিন এখানে চলে এসেছি। দেখো ট্যানিন, আমি বলেছিলাম যে চা গাছের যে একটা তিতকুটে, অনেকক্ষণ চায়ের জলটা যদি তুমি না ছেঁকে নাও তাহলে একটা তিতকুটে স্বাদ চলে আসে ভিজিয়ে রাখলে চা পাতা। তো এই তিতকুটেটা স্বাদটা আসে কারণ কারণ যে ওই পাতাগুলো থেকে ট্যানিনটা রিলিজ হয়ে যায়, লিকুইডের মধ্যে মিশে যায়, তাই জন্য ওটা তেতো তেতো একটা টেস্ট এনে দেয়। এটি মূলত কার্বনযুক্ত রেচন পদার্থ চা গাছে, বা তোমরা এছাড়াও হরিতুকি, বয়রা, এই তেঁতুল, এইসব গাছের মধ্যেও তোমরা ফলে তোমরা ট্যানিন পেতে পারো। আর এই ট্যানিনের ব্যবহার কি না, ট্যানিন আমরা মূলত ট্যান ইন মানে কথাটা বোঝো, চামড়া ট্যান করতে। আমরা যে ধরো যে কোনো প্রাণীর চামড়া দিয়ে জুতো, অনেক সময় ব্যাগ, বেল্ট ইত্যাদি তৈরি হয়, চামড়ার যত সামগ্রী তৈরি হয় সেটাকে মজবুত করতে, রং করতে, একদম নিচের ছবিটা ডান দিকে দেখো, ওখানে দেখো ট্যানিন দিয়ে কিভাবে চামড়াটাকে রং করার কাজ চলছে। এছাড়াও এটি নানান রকমভাবে আমরা অ্যাডহেসিভ হিসেবে ব্যবহার করি কাষ্ঠশিল্পে, আর ফোম তৈরি করতে বা আরও নানান রকম কাজে আমরা কিন্তু ট্যানিনের প্রয়োজন ব্যবহার করে থাকি। এরপরে আমি চলে আসছি উপকার। উপকার মানে কি না, তোমাদের এতক্ষণ ধরে আমি বলছিলাম যে দুরকম রেচন পদার্থ উদ্ভিদে, নাইট্রোজেন বিহীন এবং নাইট্রোজেন যুক্ত। তো নাইট্রোজেন বিহীন এতক্ষণ ধরে তোমরা শুনলে নানান রকম গদ, রজন, তরুক্ষীর, ট্যানিন। তো এবার নাইট্রোজেন যুক্ত যেগুলোকে আমরা অ্যালকালয়েড বা উপক্ষার বলে থাকি, এগুলি কীরকম না, যেমন ধরো কুইনাইন হতে পারে, নিকোটিন, ডাটুরিন, রেসারপিন, ক্যাফিন, নানান রকম উদ্ভিদ তেল থেকে আমরা এগুলো পেয়ে থাকি। বিশেষ করে এই উপকারগুলি আমরা কেন পড়ি বা জানতে চাই এইসব উপকারের সম্বন্ধে, কারণ আমরা জানি যে এগুলির এক একটা অ্যালকালয়েডের এক এক রকমের অর্থকারী গুরুত্ব রয়েছে। আমাদের ওষুধ তৈরি করতে বা ব্যথা, নানান রকম ব্যথার উপশম দূর করতে, বা তোমার অনেক সময় রক্তচাপ কমাতে, হাঁপানির ওষুধ হিসেবে তৈরি করতে, তো এইসব নানান কাজে এই অ্যালকালয়েডগুলো আমাদের কাজে লাগে। এগুলির সম্বন্ধে আমরা প্রত্যেকটির সম্বন্ধে বিস্তারিত জেনে নিই। প্রথমেই আসছি কুইনাইনে। কুইনাইন কোত্থেকে তৈরি হয় না, আমরা এটা দেখো পাশে ছবি দেওয়া আছে, সিনকোনা গাছ, সিনকোনা গাছের ছাল থেকে কুইনাইন তৈরি করতে পারি, এবং এটি মূলত ম্যালেরিয়ার ওষুধ হিসেবে আমরা ব্যবহার করি। আমরা জানি যে এই বর্ষাকাল এবং শীতের শুরুতে কিন্তু মশার প্রকোপ খুব থাকে, ম্যালেরিয়া বিশেষ করে মানুষের কিন্তু প্রায় ঘরে ঘরেই হয়ে যায়। তো এই অসুখ থেকে প্রথম ওষুধ হিসেবে কুইনাইনই ব্যবহার করা হয়, এর সাথে আরও আনুষঙ্গিক ওষুধ থাকে, কিন্তু মূলত আমরা ওষুধ হিসেবে কুইনাইন ব্যবহার করি, যেটি আমরা সিনকোনা গাছের ছাল থেকে পাই। এরপরে আসছি আমি নিকোটিনে। নিকোটিনটা কি
না তোমরা অনেককে দেখেছো যে সিগারেট, বিড়ি, নানান রকম আহ, মাদক দ্রব্য সেবন করে। তো এই যে সিগারেট বা এইসব বা অনেক সময় তামাক চিবোয়েও, তো এটা মূলত তামাক গাছের পাতা থেকে এই নিকোটিন পাওয়া যায়। এবং এটি নানান রকমের, ওই দেখো এখানে মাদক দ্রব্য ব্যবহার করার যে পদ্ধতিগুলি রয়েছে সেইগুলি এমনকি নস্যি হিসেবে নেওয়া হয়, সিগারেট হিসেবে স্মোক করা হয়। হ্যাঁ, তো হুকায় অনেকে এটাকে স্মোক করে, ইনহেল করে। তো এই নানান পদ্ধতিতে এটা একটা নেশা তৈরি করে। অনেক এই নেশা করে অনেকের অন্যরকম মানসিক অবস্থার পরিবর্তন সাময়িকভাবে ঘটে, সেই কারণে অনেকে এটাকে গ্রহণ করে। তবে আমি তোমাদের অবশ্যই বলবো এটি মোটেও খুবই মানে লাভজনক বা ব্যবহারযোগ্য জিনিস নয়। এটি নিলে বা রেগুলার ব্যবহার করলে মানুষের ক্যান্সার হতে পারে, মুখের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার ইত্যাদি নানান রকম, নাকের ক্যান্সার। ইনহেল করছো সারাক্ষণ, এমনকি ধরো তুমি ব্যবহার করছো, তোমার পাশে যে রয়েছে তার প্যাসিভ স্মোকিং হয়ে যাচ্ছে। তো এই জিনিসটি কখনোই তোমার জন্য বা সমাজে কারোর জন্য খুব উপকারী নয়। তাই যত কম পারবে বা না করলে, ব্যবহার না করলেই সব থেকে মঙ্গল। তাই এটির খুব একটা অবশ্যই তোমাদের সচেতন থাকতে হবে, কিন্তু ব্যবহার করার কথা ভাববে না। পরবর্তী আমরা অ্যালকালয়েডসে চলে যাই। যেমন প্রথমেই আমি দেখাচ্ছি এখানে ডাটুরিন। ডাটুরিন কোথায় পাওয়া যায়? না এই দেখো, ধুতরা গাছের পাতায়, তুমি ধুতরা গাছের পাতায় ডাটুরিন পেতে পারো। এবং এটা কি করে না হাঁপানির উপশম কারী ওষুধ হিসেবে এটি ব্যবহার করা হয়। হ্যাঁ, এবং এছাড়া প্রসাধনী তৈরি করতেও কাজে লাগে। আর অবশ্যই তোমরা মনে রাখবে যে হাঁপানির তো সেরকম কোনো ওষুধ নেই, ওটাকে মানে কমিয়ে রাখা বা কন্ট্রোলে রাখা এরকম প্রচেষ্টা চলে। কিন্তু যখন মানুষের খুব সিভিয়ার অ্যাজমাটিক কন্ডিশন হয়, এই স্মোকিং করলে কিন্তু অ্যাজমাটিক কন্ডিশন তৈরি হতে পারে, তো সেই জন্য স্মোকিং করবে না। কিন্তু যদি অ্যাজমাটিক কন্ডিশন বাই বার্থ হাঁপানি আছে কারোর, বা নানান রকম প্রবলেমের জন্য দেহে অ্যালার্জিক এই কন্ডিশনটা তৈরি হতে পারে, তখন কিন্তু এই দাটুরিনটা খুবই উপকারী। এরপরে আমি যেটাই আসছি সেটা হলো রেসারপিন। রেসারপিন কোথায় পাওয়া যায়? মনে রাখবে সর্পগন্ধা গাছের মূলে কিন্তু তোমরা রেসারপিন পাবে। হ্যাঁ, তো রেসারপিন কি কাজে লাগে? না এটি অবশ্যই এখানে ছবিতে দেখতে পাচ্ছ, নানান রকম কাজে এটা লাগতে পারে। হ্যাঁ, হৃৎপিণ্ডকে সুস্থ রাখার জন্য প্রথমে বলি। কেন? না রেসারপিন কি কাজ করে? না রেসারপিন উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি করতে সাহায্য করে। তাই তোমার হার্ট এবং আর্টেরিয়াল প্রেশার, এছাড়া তোমার দেহের নানান রকম শরীরের যত রকমের সমস্যা, যেমন অ্যান্টিহিস্টামিন এটি তৈরি করতে হেল্প করে যাতে প্রেশার বা অ্যালার্জিক কন্ডিশনসগুলো বেশি না হয়। অ্যান্টি ইনফ্ল্যামেটরি যাতে থাকে বডিতে যাতে যাতে কোনো ইনফ্ল্যামেশন না হয়, এইসব নানান রকম সাহায্য আমরা রেসারপিন থেকে পেয়ে থাকি, যেটি আমরা সর্পগন্ধার গাছের মূল থেকে পাই। এরপর চলে আসছি ক্যাফিনে। তোমরা কে না কফি খেতে ভালোবাসো? আসছে শীতকাল, তো শীতকালে তো তোমরা সবাই কফি খেতে চাইবে। হ্যাঁ, কফি খেলে কি লাগে না ফ্রেশ লাগে। রাত্রিবেলায় পরীক্ষার সময় অনেকে 1 কাপ করে কফি খায় রাতে জেগে থাকার জন্য, তাই তো? তো এই কফিটা কি কাজে সাহায্য করে? না কফি খেলে আমাদের কিন্তু ওটা একটা স্টিমিউলেন্ট হিসেবে কাজ করে এবং আমাদের জাগিয়ে রাখতে, ব্যথা বেদনা কমাতে, হ্যাঁ এইসব করতে, ফ্রেশ রাখতে শরীরটাকে সাহায্য করে। এই দেখো এখানে আমি ছবিতে দেখিয়েছি, দেখো কফি গাছের যে বীজগুলো, এই সিডসগুলো
এই দেখো কেমন ফুল থেকে বীজ হবে এবং সেটাকে প্রসেসিং করে কফি তৈরি করা হচ্ছে। এটা আমাদের ব্রেনকে জাগিয়ে রাখতে, সজাগ রাখতে সাহায্য করে, মেমোরিটাকে এনহ্যান্স করতে, বুস্ট আপ করতে সাহায্য করে। আর অবশ্যই আমাদের ডিপ্রেশন মানে মানসিক যে দুশ্চিন্তা বা একটা সাময়িক যে ডিপ্রেশন হয়, পরীক্ষার চিন্তা, ওইগুলো থেকে মনটাকে একটু সরিয়ে রিফ্রেশ রাখতে অবশ্যই সাহায্য করে। হার্টে অবশ্যই তোমার একটা স্টেবিলিটি রাখতে সাহায্য করে, প্রেশার বাড়িয়ে, একটু সামান্য প্রেশারটা বাড়িয়ে দেয়। আর এছাড়াও আমাদের পাকস্থলীর জন্য মেটাবলিজমটাকে, বিপাক্রিয়াটাকে ভালো রাখার জন্য কিন্তু কফির প্রয়োজন আছে। তো অতিরিক্ত মাত্রায় কিন্তু কফি খাবে না। কিন্তু যখন তোমরা বড় হচ্ছ, এরপরে তোমরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, নানান রকম পরীক্ষা টরীক্ষা, তখন তোমাদের অল্প করে হয়তো কফির ইচ্ছা হতে পারে, খেলে অবশ্যই এটা সাময়িকভাবে তোমাকে বুস্ট আপ করতে সাহায্য করবে। এই সব গাছগুলির কথা যখন আমি বলছি, তখন আমি আরও একটা কথা বলি। যেমন ধরো, এই যে নানান রকম উদ্ভিদ বললাম, যেমন ধরো সর্পগন্ধা, বা ধরো তোমরা ধুতরা গাছ দেখলে, বা ধরো তোমরা যে মেডিসিনাল প্লান্ট, এছাড়া আরও অনেক আছে, অ্যালোভেরা, হ্যাঁ, তো তোমরা এই গাছগুলো, তুলসী, নিম, যদি স্কুলের বাগানে অনেকটা জায়গা থাকে, এই মেডিসিনাল প্লান্টসগুলো কিন্তু স্কুলে অবশ্যই তোমরা লাগাবে এবং যত্ন করবে, চর্চা করবে, যাতে এইগুলোকে কিভাবে ভালো করা যায়, বড় করা যায়, এবং এর উপকারিতা সবাইকে জানাবে। স্কুলে অবশ্যই একটা মেডিসিনাল প্লান্টের ছোট গার্ডেন যেন তোমাদের থাকে। আমি তোমাদের সবাইকে এই রিকোয়েস্টটা করব, ঠিক আছে? এরপরে আমি চলে আসছি, দেখো, অবশ্যই উদ্ভিদের সেরমভাবে রেচন অঙ্গ না থাকলেও পদ্ধতিগুলো তো আছেই, সেরকম প্রাণীদের নানান রকম রেচন অঙ্গ রয়েছে। প্রাণীদের যেমন ধরো এখানে যে একদম ছোট ছোট প্রাণীগুলির কথা বলছি, যেমন ধরো চিংড়ি জাতীয় নানান আর্থ্রোপডসের ক্ষেত্রে আমরা গ্রিন গ্ল্যান্ড বা সবুজ গ্রন্থি দেখতে পাই। এছাড়া যেমন চ্যাপ্টাক্রিমি, যেমন প্ল্যানেরিয়া বা প্ল্যাটিহেলমিনথেসদের ক্ষেত্রে আমরা দেখি যে এদের ফ্লেম সেল বা শিখা কোষ রয়েছে। আবার কেঁচো জাতীয় যে ইনভার্টিব্রেটসগুলো রয়েছে, তাদের ক্ষেত্রে আমরা দেখি নেফ্রিডিয়া রয়েছে। আর পতঙ্গ, যেমন ইনসেক্টসদের ক্ষেত্রে ককরোচ ইত্যাদির ক্ষেত্রে আমরা দেখি এরা ম্যালফিজিয়ান টিউবিউলের মাধ্যমে নিজেদের রেচন পদার্থ দূর করে। কয়েকটি আমরা ছোট ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীবেদের রেচন অঙ্গ এবং পদ্ধতি নিয়ে এখানে আলোচনা করে নিই। যেমন প্রথমেই দেখো, আমরা সংকোচনশীল গহ্বর, এই এই ডান দিকে যে ছবিটা রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সেকেন্ড পিকচারে কিভাবে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল বা সংকোচনশীল গহ্বরে জল জমছে, মানে ওদের যে রেচন পদার্থ জমছে, এবং সেটি আস্তে আস্তে তারপরের নিচের ছবিটায় দেখতে পাবে কিভাবে ওই কন্ট্রাক্টাইল ভ্যাকিউলটা আস্তে আস্তে একদম দেহের একদম শেষ প্রান্তে চলে আসে এবং সেখানে ফেটে গিয়ে রসটা নির্গত করে আবার সংকুচিত হয়ে দেহের মধ্যে রয়ে যায়। মূলত আমরা এককোষী যে জীব, যেমন ধরো অ্যামিবা, প্যারামেশিয়াম, এদের শরীরে আমরা এই রেচন পদ্ধতি দেখি। এবং সংকোচনশীল গহ্বর আসলে কি করে না, ওদের যে প্রোটোপ্লাজম, একটাই তো কোষ, তো প্রোটোপ্লাজমের মধ্যে যত রেচন পদার্থ জমে সেটি ওরা সংকোচনশীল গহ্বরে সঞ্চয় করে, এবং যখন ওটা অনেকটা পরিমাণে জমিয়ে ফেলে আর নিতে পারবে না, তখন সেটি ওই সংকোচনশীল গহ্বর ধীরে 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 প্রান্তের দিকে চলে আসে এবং সেখানে ফেটে গিয়ে সমস্ত রেচন পদার্থ বাইরে বের করে দেয়।
এখানেও এই ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ কিরমভাবে এখানে কন্ট্রাক্টাইল ভ্যাকিউল তৈরি হয়। এই দেখো, এই নীলটা হলো কন্ট্রাক্টাইল ভ্যাকিউল। এরপরে আমরা ফ্লেম কোষ বা শিখা কোষ নিয়ে আলোচনা করি। শিখা কোষ নামটা কেন দেওয়া হয়েছে? না, দেখতে অনেকটা এই শিখার মতো, মানে ফ্লেমের মতো, তাই এটাকে বলা হচ্ছে শিখা কোষ। এবং এইটি কি করে না, যেমন বিভিন্ন চ্যাপ্টা কৃমি বা ফিতা কৃমি বা প্ল্যানেরিয়ার শরীর থেকে ওরা ওই দেহের যত রেচন পদার্থ জড়ো করে এবং সেটি শোষণ করে নিজেদের মধ্যে জমিয়ে রেচন নালীর মাধ্যমে দেহ থেকে নির্গত করে দিতে সাহায্য করে। পরের চিত্রে দেখি আমরা, এখানে আমরা দেখছি নেফ্রিডিয়া দেখানো হয়েছে। এই নেফ্রিডিয়াটা কি না, নেফ্রিডিয়া যেমন কেঁচো জাতীয় জীবের দেহে, প্রাণীর দেহে আমরা দেখতে পাই। এটি কি হয় না, দেখো দুটো খণ্ডকের এখানে নালী জাতীয়, হ্যাঁ, নেফ্রিডিয়াগুলি দেখতে পাচ্ছ প্যাঁচানো নালীর মতো, এবং এটির একটি ফানেলের মতো অংশ থাকে। এই ফানেলটাকে বলা হচ্ছে নেফ্রোস্টোম, এবং প্যাঁচানো নালী থাকে। আর কি থাকে না, দেহ থেকে নির্গত করে দেওয়ার মতো একটি ছিদ্র, যেটিকে আমরা বলছি নেফ্রিডিওপোর। এই এই যে ফানেল আছে, এই ফানেল কি করে না, দেহের যে সিলোম, এই সিলোম থেকে রেচন পদার্থ সংগ্রহ করে এই নালিকার মাধ্যমে সেটি আস্তে আস্তে নেফ্রোডিওপোরের দিয়ে, এর ভেতর দিয়ে আস্তে আস্তে দেহ থেকে নির্গত করে দিতে সাহায্য করে। এরপরে যে রেচন অঙ্গ আমরা দেখছি নাম হলো ম্যালফিজিয়ান নালিকা, এবং এটি সাধারণত পতঙ্গদের মধ্যে, যেমন ককরোচ মানে আরশোলার দেহে আমরা দেখি। তোমরা জানো যে ওদের ক্লোয়াকা একটাই, ওদের রেচন, জনন এবং তোমার বিপাকজাত বস্তু ছাড়াও যেটা বিপাক হয়নি বা পরিপাক হয়নি, সেই দ্রব্য সব কিছুই এরা এই ক্লোয়াকার মাধ্যমে ওরা ত্যাগ করে দেয়। এই রেকটাম আর রেকটামের পরবর্তী অংশকে বলে ক্লোয়াকা, একটি ছিদ্র থাকে ওদের দিয়ে। তো এইখানে দেখো, এই জায়গায় এটা হলো ওদের, দেখো, ক্রপ। তারপরে এই যে নালীটা এসেছে এটাকে বলে মিডগার্ড বা মেসেন্টেরন। এই মেসেন্টেরন আর ইলিয়ামের মাঝখানে এখানে দেখতে পাচ্ছ কত রোঁয়া রোঁয়া সরু সরু সুতোর মতো ম্যালফিজিয়ান নালিকা বা টিউবিউলস। এই ম্যালফিজিয়ান নালিকাগুলি কি করে না, এখানে আটকে আছে, এবং যে আরশোলার যে হিমোসিলোমিক যে তরল এই শরীরে থাকে, সেখান থেকে যত রেচন পদার্থ এরা শোষণ করে নেয় এবং পৌষ্টিক নালীতে এরা বের করে দেয়। এই পৌষ্টিক নালীর মাধ্যমেই যে পরিপাক যেটা হয়নি, সেই খাদ্যবস্তুর যে অবশিষ্ট অংশ যেটা নির্গত হয়, তার সাথে কিন্তু এখান দিয়ে রেকটাম দিয়ে ওদের রেচনজাত বস্তুগুলো একসাথেই নির্গত হয়ে যায়। এরপরে যে শেষ যেটা আমরা রেচন অঙ্গের নাম বলবো সেটা হলো বৃক্ক। বৃক্ক তোমরা জানো অবশ্যই, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী এমনকি মানুষের দেহেরও প্রধান রেচন অঙ্গ হলো বৃক্ক। এটি মূলত একটি ছাঁকনি যন্ত্র হিসেবে কাজ করে, এবং যখন রক্ত এর ভেতর দিয়ে যায় তখন সেখান থেকে দূষিত পদার্থগুলি ছেঁকে নিয়ে, মানে পরিস্রাবন ঘটিয়ে, এবং কিছু জিনিস আবার ফেরতও নিয়ে নেয়, পুনঃশোষণ, ক্ষরণ ইত্যাদি নানান ধাপের মাধ্যমে ওরা মূত্র তৈরি করে। এবং সেই মূত্র এই বৃক্কের মধ্যে যেমন তৈরি হয়, গোবিনী দিয়ে চলে আসে মূত্র, এখানে থলি আছে বা মূত্রাশয়, তারপর মূত্রনালীর মাধ্যমে দেহ থেকে নির্গত হয়ে যেতে পারে। প্রাণীদের বিভিন্ন রেচন পদার্থ, আমরা যেমন উদ্ভিদের নানান রেচন পদার্থ পড়েছি, তো প্রাণীদেরও রেচন পদার্থের নামগুলো আমাদের জানা দরকার। যেমন ধরো ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন,
কিটন বডি। এছাড়াও তোমরা কার্বন ডাইঅক্সাইড বলতে পারো, অতিরিক্ত জল বলতে পারো, আর অনেক কিছুই আমাদের দেহে রেচন পদার্থ রূপে নির্গত হয়। ঠিক আছে, কিন্তু মনে রাখবে যে এই রেচন পদার্থগুলো যদি আমাদের জন্য, আমি বারবার প্রথমে বলছিলাম যে খুবই বিষাক্ত, ক্ষতিকারক, আমাদের ক্ষতি হয়ে যায়, কিন্তু এই রেচন পদার্থগুলি আবার কিছু পরিমাণে উদ্ভিদের জন্য প্রয়োজনীয়। তাই উদ্ভিদের রেচন পদার্থ যেমন আমাদের জন্য প্রয়োজনীয়, আমাদের রেচন পদার্থ উদ্ভিদের প্রয়োজনীয়। তাই যখন রেচনের গুরুত্ব বলেছিলাম কিছু মৌল পদার্থ তাদের বা নানান রকম পদার্থ আছে যেগুলির চক্র পরিবেশে যে চলছে, আমাদের শরীরে ঢুকেছে, আমাদের শরীর থেকে আবার মাটিতে মিশবে, আবার মাটি থেকে উদ্ভিদের দেহে যেতে পারে, সেখান থেকে আবার মাটিতে মিশবে বা আমাদের শরীরে চলে আসবে। এই যে চক্রগুলো চলছে, এইগুলো কিন্তু খুবই প্রয়োজনীয় চক্র, এবং রেচন অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এখানে। আমি আমার টপিকের শেষ প্রান্তে চলে এসেছি। আমি কৃতজ্ঞতা জানাই যে সকল জায়গা থেকে, যেমন জীবন বিজ্ঞান ও পরিবেশ, বিভিন্ন বই থেকে আমি যা সাহায্য নিয়েছি, অন্তর্জাল থেকে আমি বিভিন্ন রকমের ছবি এবং তথ্য সংগ্রহ করেছি, এবং এছাড়া আমি পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন, বিদ্যালয় শিক্ষা বিভাগকে এবং পরিবারের সকল সদস্যকে, আমার বিদ্যালয়ের সকল সদস্যকে আমায় এই কাজটি করতে সাহায্য করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে, ভালো করে পড়বে, তোমাদের পরীক্ষা এটি অবশ্যই খুবই কাজে লাগবে। এখানেই শেষ করলাম। নমস্কার।